আসসালামু আলাইকুম। আমরা এই পর্বে পঞ্চম অধ্যায়ের তথ্যসমূহ নিয়ে আলোচনা করব। তো দেখি আমরা আমাদের এই সূত্রের যে বই, সেই বইয়ের মধ্যে কি কি তথ্য আসলে দেওয়া হয়েছে এটা একটু দেখার চেষ্টা করি। তো ফার্স্টেই দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে মৌল ও যৌগমূলকের যোজনী। তো দেখো, এখানে আসলে যোজনীগুলোকে জাস্ট এক্সপ্লেইন করা হয়েছে। আসলে এক্সপ্লেইন না, এখানে যোজনীগুলোর জাস্ট একটা লিস্ট দেওয়া হয়েছে। আমরা জানি যে যোজনী আমাদের অনেক অনেক কাজে লাগে। আমাদের যদি বিক্রিয়া করতে হয় তখন যোজনী জানতে হয়, আমাদের যখন যৌগ গঠন করি তখন আমাদের যোজনী জানতে হয়, আমরা যখন গাঠনিক সংকেত তৈরি করি তখন আমাদের যোজনী জানতে হয়। তো যোজনী আসলে কেমিস্ট্রির একটা ইম্পর্ট্যান্ট পার্ট, যেটা আমাদের অনেক ক্ষেত্রে এটার কাজে লাগে। ইভেন আমাদের যখন জারণ মান নির্ণয় করতে হয় তখনও কিন্তু আমাদেরকে যোজনী হেল্প করে। তো সেই হিসেবে আমরা যোজনীগুলোকে এখানে লিখে দিয়েছি। কিছু কিছু মৌল আছে যাদের একটা যোজনী, কিছু কিছু মৌল আছে যাদের একাধিক যোজনী। তো সমস্ত যোজনীগুলোর লিস্ট এখানে দেওয়া আছে। জাস্ট এগুলো আমাদেরকে খুব সহজেই মুখস্থ করতে হবে, মানে মুখস্থ করতে হবে বা মনে রাখতে হবে। আচ্ছা, গেল এটা। তো এবার আসো যৌগমূলক। যৌগমূলক বলতে বোঝানো হয়, আমরা জানি যে অনেকগুলো পরমাণু একত্রিত হয়ে যদি একটা পরমাণুর মতো আচরণ করে তখন তাদেরকে যৌগমূলক বলা হয়। তো এই যৌগমূলকগুলো কিন্তু আমাদের বিক্রিয়ায় কাজে লাগে, এতে যোজনী কাজে লাগে। তো সেই যৌগমূলকগুলো কিন্তু এখানে জাস্ট একটা লিস্ট করে দেওয়া আছে এবং এদের সাথে সাথে এদের যোজনীগুলো আমরা এখানে লিখে দিয়েছি। সো দেখো, এই যে যৌগমূলক হিসাবে অ্যামোনিয়াম কার্বনেট, হাইড্রোজেন কার্বনেট, সালফেট, হাইড্রোজেন সালফেট, সালফাইড, নাইট্রেট, এইভাবে জাস্ট এখানে যৌগমূলকের একটা লিস্ট দেওয়া আছে। সো এখান থেকে কাজ হবে জাস্ট যোজনীগুলোকে মুখস্থ করা, মনে রাখা, মেমোরাইজিং করা। ওকে, এবারে যাচ্ছি আমরা এর পরবর্তী অংশে। দেখো, পরবর্তী অংশে আমি তোমাদের জন্য কি দিয়েছি, যে এখানে দিয়েছি গাঠনিক সংকেত লেখার কয়েকটা নিয়ম। কি কি বলতো? প্রত্যেকটি মৌলের যোজনী জানতে হবে, ফার্স্ট কাজ। আচ্ছা, যেই মৌলের যোজনী বেশি হবে সেটি মাঝে বসবে, সেন্টারে বসবে। আমি একটা এক্সাম্পল দিব। প্রত্যেকটি মৌলের বন্ধন সংখ্যা যোজনীর সমান হবে, আর দুইটি পরমাণুর মাঝে ব্যবহৃত বন্ধন চিহ্ন উভয় পরমাণুর জন্য বন্ধন সংখ্যা হিসেবে ব্যবহৃত হবে। আচ্ছা, এবার একটা এক্সাম্পল দেখো। আমাদের একটা যৌগ হচ্ছে সালফিউরিক অ্যাসিড, H2SO4। এখানে এই জায়গাতে এইখানে সালফারের যোজনী 6। তো আমরা এটাকে এই পাশে লিখি, H2SO4। দেখো, H2SO4। এবার হলো সালফার, এখান থেকে বন্ধন চিহ্ন দিয়ে অক্সিজেন, এখান থেকে বন্ধন চিহ্ন দিয়ে অক্সিজেন, এখান থেকে অক্সিজেন হাইড্রোজেন, এইখান থেকে অক্সিজেন হাইড্রোজেন। এই হচ্ছে আমাদের H2SO4 এর জাস্ট গাঠনিক সংকেত। এখন মিলাও, প্রত্যেকটা মৌলের যোজনী জানতে হবে। ইয়েস, হাইড্রোজেনের যোজনী 1, সালফারের 6, অক্সিজেনের 2, আমরা জানলাম। যেই মৌলের যোজনী বেশি সেটি মাঝে বসবে। দেখো, সালফারের যোজনী এখানে সব থেকে বেশি, সেন্টার পয়েন্ট আছে কে? সালফার। আচ্ছা, প্রত্যেকটি মৌলের বন্ধন সংখ্যা যোজনীর সমান হবে। দেখো, অক্সিজেনের 2 যোজনী, এখান থেকে 1 2, এখান থেকে 2 পাচ্ছি, এখান থেকে 2 পাচ্ছি, এখান থেকে 2 পাচ্ছি। সালফারের 6, 2 4 6, এইভাবে এই কথাগুলো জাস্ট বোঝানো হচ্ছে। আর বলতেছে যে দুইটি পরমাণুর মাঝে ব্যবহৃত বন্ধন চিহ্ন উভয় পরমাণুর বন্ধন সংখ্যা হিসেবে কাউন্ট হবে। ধরো, এই যে একটা বন্ধন চিহ্ন, এটা অক্সিজেনের যোজনী বেলায়ও কাউন্ট হবে, আবার সালফারের যোজনী বেলায়ও কাউন্ট হবে। এই যে বন্ধন চিহ্ন, এটা অক্সিজেনের বেলায়ও কাউন্ট হবে, আবার হাইড্রোজেনের বেলায়ও কাউন্ট হবে। সো 4 নাম্বার পয়েন্টে আসলে এই কথাগুলোই এখানে বলা হয়েছে। ওকে, সো গেল এটা। আমরা যাচ্ছি এর পরবর্তী অংশে। দেখো, পরবর্তী অংশে কি বলতেছে, আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধনের শর্ত, মানে কি কি শর্ত ফিল আপ করলে আমরা আয়নিক বন্ধন গঠন করতে পারবে অথবা পরমাণুসমূহ সমযোজী বন্ধন গঠন করতে পারবে। নাম্বার 1, আয়নিক বন্ধনে ধাতু ও অধাতু অংশগ্রহণ করবে। আমরা জানি যে আয়নিক বন্ধন হয় ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে। সো তাহলে ধাতু এখানে ইলেকট্রন ত্যাগ করবে, অধাতু এখানে ইলেকট্রন গ্রহণ করবে। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট দেখো, ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে স্থিতিশীলতা অর্জন করবে। এই স্থিতিশীলতা বলতে কিন্তু বোঝাচ্ছে মূলত নিষ্ক্রিয় গ্যাসের একটা কাঠামো তারা অর্জন করবে আর কি। নিষ্ক্রিয় কাঠামো তারা অর্জন করবে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে। সো আমরা জানি ধাতু ইলেকট্রন দিয়ে কোনো একটা নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করবে, অধাতু ইলেকট্রন গ্রহণ করে কোনো একটা নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করবে। এইখানে এই কথাগুলো আলোচনা করা হয়েছে। ক্যাটায়ন ও অ্যানায়ন সৃষ্টি হবে। ধাতু ইলেকট্রন ত্যাগ করে কি তৈরি হবে? প্লাস, সেটাকে আমরা ক্যাটায়ন বলি। অধাতু ইলেকট্রন গ্রহণ করে কি সৃষ্টি করবে? মাইনাস, যেটাকে আমরা অ্যানায়ন বলি। 3 নাম্বার গেল এটা। 4 নাম্বার দেখো, 4 নাম্বারে যেটা বলতেছে যে ধাতুদের একটা লিস্ট দিচ্ছে, কপার, সিলভার, জিঙ্ক, এফি, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, লিথিয়াম, এরকম একটা ধাতু সমূহের লিস্ট দিচ্ছে এবং অধাতু সমূহের একটা লিস্ট দিচ্ছে, হাইড্রোজেন, নাইট্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, বোরন, ফসফরাস, অক্সিজেন, কার্বন। সো আমরা জাস্ট সহজে এদের নামগুলো মনে রাখতে পারি, এই জন্য একটা লিস্ট এখানে করে দিছে। আচ্ছা, গেল এটা। সমযোজী বন্ধনের কাহিনী কি আসো?
দুটি অধাতু অংশগ্রহণ করবে। এবার কিন্তু এখানে কোনো ধাতুদের কোনো স্থান নাই, সমযোজী বন্ধনে মাস্ট অধাতুরা পার্টিসিপেট করবে। তো অধাতু যেহেতু দেখো অধাতুরা কাজ করতে পারে দুইটা, হয়তো ইলেকট্রন গ্রহণ না হয় ইলেকট্রন শেয়ার। এখন যেহেতু এখানে কোনো ধাতু নাই, তার মানে এরা করবে কি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে স্থিতিশীলতা অর্জন করবে, নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করবে। আচ্ছা, আরেকটা কথা বলতেছে যে পরমাণু সমূহের ক্ষেত্রে অষ্টক নিয়ম বাদেও অন্যান্য নিয়ম, দুইয়ের নিয়ম, অষ্টক সম্প্রসারণ নিয়ম, অষ্টক সংকোচন নিয়ম প্রযোজ্য হবে। মানে ব্যাপারটা এটা বোঝাচ্ছে যে আয়নিক বন্ধনে আমরা দেখব যে পরমাণু সমূহ সর্বদাই নিষ্ক্রিয় গ্যাসের মতো একটা কাঠামো বিন্যাস অর্জন করতে চায় এবং তারা পারেও। কিন্তু সমযোজী বন্ধনে সবসময় যে নিষ্ক্রিয় গ্যাসের মতো কাঠামো হবে, অষ্টকটা মানে সর্বশেষ কক্ষপথে যে 8টা ইলেকট্রনই থাকবে এমনটা না, বাট এর ব্যতিক্রমও হতে পারে, যে সেই কথাটাই বলতেছে যে দুইয়ের নিয়ম মানে কি ইলেকট্রন সর্বশেষ কক্ষপথে জোড়ায় জোড়ায় থাকবে। আচ্ছা, অষ্টক সম্প্রসারণ নিয়ম এখানে কি বোঝাচ্ছে যে সেন্টারে যেই পরমাণু থাকবে, কেন্দ্রীয় যেই পরমাণু হবে তার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 8-এর অধিক, আবার অষ্টক সংকোচন মানে 8-এর কম। সো এইটা সমযোজী বন্ধনের ক্ষেত্রে এই সকল নিয়ম আমরা দেখতে পাবো। আচ্ছা, এবারে আসো আমাদের পোলারিটির কিছু শর্ত এখানে আলোচনা করা হয়েছে। তো দেখো ডেল ইএন মানে কি বলতো, আমাদের যেই অধাতু সমূহ আছে তাদের তড়িৎ ঋণাত্মকতার মান রয়েছে, ঠিক আছে। তাহলে ডেল ইএন দ্বারা বোঝানো হয় তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য, জাস্ট এইটুকুই। তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্যকে আমরা ডেল ইএন দ্বারা প্রকাশ করতেছি। আচ্ছা, তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য, ওকে। এবারে আসো এখান থেকে আমরা কি কি জিনিস দেখতে পাচ্ছি বা কি কি শর্ত পাচ্ছি। তো বলতেছে যদি তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য যদি শূন্য হয়, আমরা সেই যৌগকে বলবো বিশুদ্ধ সমযোজী। এক্সাম্পল হিসেবে আসতে পারে যারা দ্বিপরমাণুক গ্যাস সমূহ আছে, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, এরা আমাদের এই ক্যাটাগরির মধ্যে পড়বে। সেকেন্ড কারা দেখো, সেকেন্ড হতে পারে সেকেন্ড শর্ত যে যদি তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য 0 থেকে বড় আর 0.5 থেকে ছোট অথবা সমান, মানে দুইটাই 0.5 থেকে ছোট হলেও এই কন্ডিশন অথবা সমান হলেও এই কন্ডিশন, এদেরকে আমরা বলি অপোলার। অপোলার মানে কি বলতো, প্লাস মাইনাস সৃষ্টি হবে না, ঠিক আছে। আচ্ছা, অপোলার এক্সাম্পলের মধ্যে আছে মিথেন, বেনজিন, কার্বন টেট্রাক্লোরাইড, এরা হচ্ছে অপোলার যৌগ এবং এটা কিন্তু আমাদের এই রেঞ্জ দ্বারা প্রমাণিত। আমরা এটাতে প্রমাণ করে দেখেছি যে এরা অপোলার হবে। নেক্সট শর্তগুলো কি বলছে দেখো, 0.5 থেকে বড় বলতেছে, 0.5 থেকে বড়, 1.7 থেকে ছোট বা সমান হলে তখন তাদেরকে বলবো আমরা পোলার। পোলার মানে কি প্লাস মাইনাস সৃষ্টি হবে। এবং পোলারের এক্সাম্পল কে কে দেখো, পানি, অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এরা পোলার যৌগ। আচ্ছা, আর ফাইনালি একটা জিনিস দেখতে পাচ্ছি যে ডেল ইএন গ্রেটার দেন 1.7, মানে 1.7 থেকে বড় যদি হয় তখন তাদেরকে সর্বাধিক পোলার বলবো। এই সর্বাধিক পোলারও কি হবে, প্লাস মাইনাস সৃষ্টি হবে, কিন্তু খুব ফাস্ট হবে, এটা খুব দ্রুত হবে আর কি। সর্বাধিক পোলারে এই কাজটা খুব দ্রুত হবে। ফর এক্সাম্পল হাইড্রোফ্লোরিক অ্যাসিড HF। তো এরা কিন্তু এই শর্তগুলো মানবে। যেই আমি এখানে যে কন্ডিশনগুলো এখানে ব্যাখ্যা করেছি, এই কন্ডিশনের ফলে সিদ্ধান্ত এবং সেখান থেকে আমাদের যে উদাহরণগুলো, তারা সবাই কিন্তু তাদের তড়িৎ ঋণাত্মকতার যে মান, সেই মানের পার্থক্যের উপর ভিত্তি করে তারা এই শর্তের মধ্যে পড়বে এবং এই শর্তের মধ্যে পড়ার কারণেই কিন্তু আমরা কাউকে বলবো বিশুদ্ধ সমযোজী, কাউকে বলবো পোলার, কাউকে বলবো অপোলার, কাউকে বলবো সর্বাধিক পোলার। তো এই কথাগুলোই এই টেবিল দ্বারা প্রকাশ করা হয়েছে। আচ্ছা, আমরা এখন যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। দেখো সেই গুরুত্বপূর্ণ পার্ট হলো যে আমরা জাস্ট বৈশিষ্ট্য, আয়নিক, সমযোজী, পোলার সমযোজী, 3 রকমের পয়েন্টগুলো নিয়ে আমরা আসলে এই অধ্যায়ে আলোচনা করি। এদের আসলে বৈশিষ্ট্য কি দেখো, আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি, ঠিক আছে। আয়নিক যৌগসমূহ পানিতে দ্রবীভূত হয় এবং বিদ্যুৎ পরিবহন করে। সো 3টে জিনিসে আয়নিক যৌগ স্যাটিসফাইড সবকিছু। সমযোজী বন্ধনের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিন্তু এখানে অনেক কম, আয়নিক যৌগে ছিল অনেক বেশি, সমযোজী যৌগে অনেক কম, কারণ এখানে আসলে তারা ম্যাক্সিমামই গ্যাসীয় পদার্থ, এদের বন্ধন খুব দুর্বল, ভ্যান ডার ওয়ালস বন্ধন এখানে কাজ করে। তো যেহেতু বন্ধনটা শক্তিশালী না, এই জন্য এটা অনেক কম। পানিতে দ্রবীভূত হয় না, বিদ্যুৎ পরিবহন করে না। সো এখানে আসলে সমযোজী বন্ধনের ক্ষেত্রে সকল কিছুই মানে যেটা বললাম যে অনেক কম, পানিতে দ্রবীভূত হয় না, বিদ্যুৎ পরিবহনও করে না। আচ্ছা, পোলার সমযোজী কি বলছে দেখো, এখানে এই আয়নিকের সাথে পোলার সমযোজীর একটা মিল রয়েছে। কি মিল রয়েছে আমরা এখন দেখব। আয়নিকরা যেই কাজ করে পোলার সমযোজীরাও ঠিক সেম কাজই করে, বাট ডিফারেন্স হচ্ছে আয়নিকরা যতটা স্মুথলি করতে পারে, মানে যতটা দ্রুত বা যতটা স্মুথলি হয়, এখানে কাজটা হয় বাট একটু ধীরে ধীরে হয়।
আচ্ছা দেখো খেয়াল করো যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সমযোজী যৌগ থেকে বেশি বাট আয়নিক যৌগ থেকে কম, তার মানে মিডিয়াম পজিশনে আছে। এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আয়নিক থেকে কম বাট সমযোজী থেকে বেশি। এ কিন্তু পানিতে দ্রবীভূত হয় আর এ বিদ্যুৎ পরিবহন করে, কিন্তু যেই কথাটা বললাম যে তাহলে এদের মধ্যেকার ডিফারেন্সটা কি, এদের মধ্যেকার ডিফারেন্স হচ্ছে আয়নিক যৌগসমূহ যতটা স্মুথলি কাজটা করতে পারে সমযোজী যৌগসমূহ ততটা স্মুথলি হয় না, একটু স্লো প্রসেসে কাজগুলো হয়ে থাকে। ওকে, গেল এটা। এবারে আসো নেক্সট আইটেম, পরমাণুর বন্ধন গঠন সংক্রান্ত যেই টপিকগুলো আছে আমরা সেই বন্ধন গঠন সংক্রান্ত টপিকগুলো আমরা আলোচনা করে দিচ্ছি। দেখো ফার্স্টে কি বলছে, কেন্দ্রীয় পরমাণু। কেন্দ্রীয় পরমাণু আমরা কাদেরকে বলবো, যৌগের মধ্যে যার যোজনী বেশি হবে। সো আমাদের যখন আমরা যৌগ গঠন করব সমযোজী যৌগ, এখানে যার যোজনী বেশি হবে তাকেই আমরা কেন্দ্রীয় পরমাণু বলবো। ফর এক্সাম্পল দেখো এই যে কার্বন ডাইঅক্সাইড CO2, তাহলে এখানে কার্বনের যোজনী 4, তার মানে এই যৌগের ক্ষেত্রে কার্বন হবে কেন্দ্রীয় পরমাণু। নেক্সট মুক্ত জোড় ইলেকট্রন, ঠিক আছে। সো দেখো সর্বশেষ কক্ষপথের যে ইলেকট্রনগুলো বন্ধনে অংশগ্রহণ করে না, তার মানে আমরা জানি সমযোজী বন্ধন কি হয়, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে গঠিত হয়। তাহলে এখানে বলতেছে যে সর্বশেষ কক্ষপথের যে ইলেকট্রনগুলো বন্ধনে অংশগ্রহণ করবে না, ফ্রি থাকবে বা মুক্ত অবস্থায় জোড়া থাকবে, এদেরকে বলা হয় মুক্ত জোড় ইলেকট্রন। বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে, দেখো সর্বশেষ কক্ষপথের যে ইলেকট্রনগুলো বন্ধনে অংশগ্রহণ করে, সর্বশেষ কক্ষপথের যে ইলেকট্রনগুলো বন্ধনে অংশগ্রহণ করে এদেরকে বলা হয় বন্ধন জোড়। গেল বন্ধন গঠনের অষ্টক নিয়ম, ঠিক আছে। কি বলতেছে দেখো, কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন যদি 8টা থাকে, কেন্দ্রীয় পরমাণু, আগেই কেন্দ্রীয় পরমাণুর পরিচয় করে দিয়েছি যে কেন্দ্রীয় পরমাণু বলতে যার যোজনী বেশি হয় সে, তার সর্বশেষ যে কক্ষপথটা ইলেকট্রন শেয়ার করার পর যদি সেখানে 8টা ইলেকট্রন থাকে তখন তাদের সেই যৌগকে আমরা বলি অষ্টক যৌগ। উদাহরণ দাও পানি, পানির যখন আমরা ডায়াগ্রাম আঁকি কেন্দ্রীয় পরমাণু অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে, সো এই পানি একটি অষ্টক যৌগ। এরকম এক্সাম্পল হতে পারে মিথেন অষ্টক যৌগ, অ্যামোনিয়া অষ্টক যৌগ। আচ্ছা, অষ্টক সম্প্রসারণ নিয়ম কি বলছে দেখো, কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন গ্রেটার দেন 8, মানে 8 থেকে বেশি হবে। এখানে 10টা হতে পারে, 12টা হতে পারে, 14টা হতে পারে, এরকম আর কি। সো 8 থেকে বেশি হলেই তাদেরকে আমরা বলবো অষ্টক সম্প্রসারণ যৌগ। এখন অষ্টক সম্প্রসারণ যৌগ উদাহরণটা কি হতে পারে, এখানে হতে পারে SF6 সালফার হেক্সাফ্লোরাইড। এই যৌগের সর্বশেষ কক্ষপথ কেন্দ্রীয় পরমাণু সালফার এবং সালফারের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা থাকে 12টা, যেটা কিনা 8 থেকে বেশি, সো এটা একটা অষ্টক সম্প্রসারণ যৌগ হবে। আচ্ছা, এবার আসো অষ্টক সংকোচন নিয়ম কি বলছে দেখো, কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা লেস দেন 8, মানে 8 থেকে কম। অর্থাৎ সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন যে 8 থেকে সবসময় বেশিই হবে বা 8 হবে এমনটা না, কখনো কখনো 8 থেকে কমও হতে পারে। তো যদি কোনো মৌলের আমরা দেখি যে না কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 8 থেকে কম, তখন তাদেরকে আমরা অষ্টক সংকোচন যৌগ বলতে পারবো। অষ্টক সংকোচন যৌগের এক্সাম্পল কি হতে পারে দেখো তো, BF3 ব্রোন ট্রাইফ্লোরাইড এই যে যৌগ, বা বেরিলিয়াম ক্লোরাইড BeCl2, এই যৌগগুলোকে বলা হয় অষ্টক সংকোচন নিয়ম। আচ্ছা, আর ফাইনালি দেখো 2 নিয়মটা বলতেছে যে সমযোজী বন্ধন গঠনের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক জোড়া ইলেকট্রন থাকবে, এক বা একাধিক জোড়া ইলেকট্রন থাকবে। এই যে এক বা একাধিক জোড়া ইলেকট্রন থাকতেছে এটাকে বলা হয় কি 2 নিয়ম। তো আমরা এই পয়েন্টগুলো মূলত আমাদের বন্ধন গঠন, বিশেষ করে সমযোজী বন্ধন গঠনের ক্ষেত্রে এই টার্ম, এই কন্ডিশনগুলো আসলে আমাদের দরকার হয়। অনেক সময় আমাদের কাছে ডিসিশন জানতে চায় যে আসলে এই যৌগটা কি অষ্টক হবে নাকি অষ্টক সম্প্রসারণ হবে নাকি অষ্টক সংকোচন হবে বা ইত্যাদি ইত্যাদি ব্যাখ্যা করো। সো তখন আমরা আসলে এই চার্টের ভিত্তিতে কে কোন ক্যাটাগরিতে পড়বে এটা আমরা খুব সহজেই এখানে ব্যাখ্যা করে দিতে পারবো। আচ্ছা, আমরা যাচ্ছি দেখো আমাদের পঞ্চম অধ্যায়ের সর্বশেষ পার্ট, ক্লাস গঠন। তো দেখো এটা কিন্তু আসলে আমরা জানি যে আয়নিক যৌগসমূহ ক্লাস গঠন করতে পারে। এই ক্লাসের কিছু বৈশিষ্ট্য আমরা এখানে তুলে ধরতেছি। তো ফার্স্টে কি বলতেছে দেখো, যে আয়নিক যৌগে ধনাত্মক আয়ন ও ঋণাত্মক আয়ন একটি সুনির্দিষ্ট জ্যামিতিক বিন্যাসে পরস্পরের আকর্ষণের মাধ্যমে গঠিত হয়ে ক্লাস গঠন করে। তো আমরা এই ক্লাসের কিছু বৈশিষ্ট্য আমরা দেখব, যেরকম কি জ্যামিতিক গঠন। কি বলতেছে যে একটি ত্রিমাত্রিক গঠন তৈরি করতে পারে, মানে ক্লাস গঠন বলতে তারা একটা শেপ তোমাকে দিবে, একটা শেপ তারা তৈরি করতে পারবে আর কি, এটাকে বলা হয় জ্যামিতিক গঠন। আয়নের পরস্পর আকর্ষণ, সো বলতেছে যে দেখো ক্যাটায়নের 6 দিকে 6টি অ্যানায়ন থাকে এবং একটি অ্যানায়নের 6 দিকে 6টি ক্যাটায়ন থাকে। সহজ হিসাব, একটা ক্যাটায়নের 6টা তল আমরা জানি যে সামন,
পিছন, উপর, নিচ, ডান, বাম, তাহলে এরকম 6টা দিক। তাহলে একটা পজিটিভ আয়নের 6 দিকে 6টা নেগেটিভ আয়ন থাকবে, আবার ঠিক সেম ভাবে একটা নেগেটিভ আয়নের 6 দিকে 6টা পজিটিভ আয়ন থাকবে। তো এটাই বলা হচ্ছে যে আয়নের পারস্পরিক আকর্ষণ, অর্থাৎ নেগেটিভ পজিটিভ যে আকর্ষণ বল যে কাজ করতে পারে, এখানে আসলে এই কথাটাই বোঝানো হয়েছে। 3 নাম্বার, উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। তো যেহেতু ক্লাস গঠনের যেই শক্তি, সেই শক্তিটা আসলে অনেক বেশি, পরস্পরের মধ্যে আকর্ষণ বল অনেক বেশি, যার কারণে এই ক্লাসযুক্ত যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়। ঠিক আছে, সো আমাদেরকে মনে রাখতে হবে যে উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়। আচ্ছা, ভঙ্গুরতা। আচ্ছা, কি বলতেছে দেখো, যে যখন তুমি এখানে চাপ প্রয়োগ করবে তখন সেই ক্লাসটা ভেঙে যায়। কেন? বিপরীত আধান সমূহ কাছাকাছি চলে আসে। ধরো দুইটা আধান পরস্পর থেকে দূরে আছে, আমি চাপ দিয়ে এদেরকে কাছাকাছি নিয়ে আসলাম, তখন কি হবে? বিকর্ষণ বল সৃষ্টি হবে, ভেঙে যাবে, কারণ ওই জায়গাটা দুর্বল, ওই বন্ধন পয়েন্টটা দুর্বল হয়ে যায়, ওই জায়গাটা ভেঙে যায়। এখানে এই কথাটাই বলছে যে শক্তি প্রয়োগে একই চার্জের আয়ন কাছাকাছি এলে বিকর্ষণজনিত কারণে ক্লাস ভেঙে যায়। আচ্ছা, আর ফাইনালি পাচ্ছি আমরা বিদ্যুৎ পরিবাহিতা। দেখো, কঠিন অবস্থায় ক্লাস যৌগসমূহ বিদ্যুৎ পরিবহন করে না। কেন করতেছে না? কারণ কঠিন অবস্থায় এদের বিদ্যুৎ পরিবহন করার মতো ফাঁকা জায়গা থাকে না তাদের মধ্যে, কিন্তু তারা তরল অবস্থায় এরা বিদ্যুৎ পরিবহন করতে পারে। তরল বা দ্রবীভূত অবস্থায় এই ক্লাস যৌগসমূহ, যদিও তখন এদের নির্দিষ্ট কোনো আকার থাকতেছে না, বাট তখনও তারা বিদ্যুৎ পরিবহন করতে পারবে। তো এই যে শর্তগুলো আছে, এই সবগুলোই কিন্তু ক্লাস গঠনের শর্ত। জ্যামিতিক গঠন বলো, আয়নের পারস্পরিক আকর্ষণ বলো, উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বলো, ভঙ্গুরতা বলো, বিদ্যুৎ পরিবাহিতা বলো। সো আমরা এই বৈশিষ্ট্যগুলো মনে রাখবো, এখান থেকে এমসিকিউতে প্রশ্ন আসতে পারে। তাহলে পরিশেষে পঞ্চম অধ্যায়টা কিন্তু কেমিস্ট্রির বইয়ের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমাদেরকে এটা মনে রাখতে হবে, পঞ্চম অধ্যায়টা আসলে অনেক কিছু কিন্তু এখানে আলোচনা করলাম। এই ছোট ছোট জিনিসগুলো যদি মনে রাখতে পারি আমরা, তাহলে আমরা আশা করতেছি যে আমাদের পরীক্ষাগুলোতে আমরা অনেক বেশি ভালো করতে পারবো। তো আজ এ পর্যন্তই, নতুন কোনো পর্বে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।